শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। আপনারা দেখেছেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে একজন সংখ্যালঘু মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারধর করে বেশ কয়েকজন। গ্রেপ্তার হয়, তারা ছাড়া পেয়ে যায় এবং ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল ফুলের মালা পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান যে আমাকে টেবিল প্যাটিস বলে আমাকে চিকেন প্যাটিস খাইয়ে দিয়েছে, সেই জন্যে আমি এই প্যাটিসওয়ালার সঙ্গে এরকমই আচরণ করেছি। আমার শৈশব কেটেছে এই কলকাতা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ইডেন গার্ডেন এবং ধর্মতলা চত্বরে ফুটবল এবং ক্রিকেট খেলা দেখে। ছোট থেকে আসছি, 1 টাকা থেকে প্যাটিস শুরু হয়েছে, এখন হয়তো প্যাটিসের দাম 30-35 টাকা হয়েছে। আজও পর্যন্ত আমার লাইফে কোনো দিন কোনো প্যাটিসওয়ালা চিকেন প্যাটিস দিয়ে ভেজিটেবল প্যাটিসের পয়সা নেয়নি। অর্থাৎ মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস করেছেন আমার ওই ভাই যিনি প্যাটিসওয়ালাকে মারধর করেছেন। তিনি একদিকে দেখছি গীতা পাঠ করছেন, আরেকদিকে মিথ্যা বলে যাচ্ছেন, একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন। লাইফটা কেটে গেল ধর্মতলায়, আর তিনি ডাহা মিথ্যা কথা বলে দেন সংবাদ মাধ্যমকে যে আমাকে ওই প্যাটিসওয়ালা ভুল করে আমাকে তিনি প্যাটিস খাইয়ে দিয়েছেন, আমার ধর্ম নষ্ট করে দিয়েছেন। এই প্রসঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাবুলাল। গীতা পাঠ এবং প্যাটিস কাণ্ডে গতকালকে অভিযুক্তরা 3 জন গ্রেপ্তার হয়েছিলেন মধ্যরাতে, এবং গতকালকে ব্যাংসাল কোর্ট থেকে তারা প্রত্যেকেই জামিন পেয়েছেন। এই প্রসঙ্গেই আমি কটা কথা বলতে চাই। প্রেক্ষাপটটা 3টা থাকবে। একটা হচ্ছে আইনি দিক নিয়ে কিছু বলতে চাই, দ্বিতীয়ত হচ্ছে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে কিছু বলতে চাই, আর সরকার পক্ষের আইনজীবীর সক্রিয়তা অর্থাৎ সদিচ্ছা নিয়ে কিছু বলতে চাই। 3টে পয়েন্টেই কথা বলবো। প্রথমে একটু আইনের দিকটাতে আসি, যেহেতু আইনজীবী, আইন কথাটা না ঢোকালে, আইনি ব্যাখ্যাটা না করলে ঠিক শোভা পাই না। প্রথমেই হচ্ছে অভিযোগপত্রে কোথাও একটা ভুল ছিল। যেই প্যাটিস বিক্রেতাকে আক্রান্ত হতে হলো, যাকে আক্রমণ করলো উগ্র হিন্দুত্ববাদীরা, যারা আক্রমণকারীরা, যারা দুষ্কৃতীরা আক্রমণ করলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগপত্রটা লেখা হয়েছিল, ময়দান থানাতে জমা দেওয়া হয়েছিল, সেই অভিযোগপত্রে কোথাও একটা ভুল ছিল এবং কোথাও আইনি ফাঁকফোকর থেকে গিয়েছিল। আমার আইনজীবী হিসেবে এটা মনে হয়। তার কারণ আমরা যারা ওকালতি করি, আমরা যারা প্র্যাকটিস করি ক্রিমিনাল আইন নিয়ে, আমরা খুব ভালো করেই এটা জানি এবং এটা আমাদের মক্কেলদেরকেও আমরা বারবার বলি যে ক্রিমিনাল কেস টিকে থাকার প্রথম শর্ত হচ্ছে যে এফআইআরটাকে স্ট্রং হতে হয়। এফআইআর মিনস এখানে অভিযোগপত্রটাকে অত্যন্ত শক্তিশালী হতে হয়। অভিযোগপত্রে যদি কোনোরকমভাবে কোনো ফাঁকফোকর থেকে যায়, কোনো রকম আইনি ফাঁক থেকে যায়, কোনো রকম কোনো দুর্বলতা থেকে যায়, তাহলে কিন্তু আগামী দিনে ওই মামলাটাকে টিকিয়ে রাখাটাই খুব মুশকিল হয়ে পড়ে, খুব চাপ হয়ে পড়ে। এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। একাধিক অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগপত্রে কোথাও একটা আইনি ফাঁকফোকর থেকে গেছে বলে আইনজীবী হিসেবে আমার মনে হয়। তার কারণ অভিযোগপত্রের ওপর নির্ভর করে পুলিশ এফআইআরটা রুজু করে, এবার সেই এফআইআরের ওপর ভিত্তি করে পুলিশ ইনভেস্টিগেশন করে, তারপর পরবর্তীকালে তাকে যদি মনে হয় অভিযুক্তদেরকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করেন, করে কোর্টে প্রডিউস করেন। তারপর সরকারি উকিলবাবু সেই অভিযোগপত্র, এফআইআর এবং অভিযোগকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদেরকে হেফাজতে চান, কখনো কখনো পুলিশি কাস্টডিতে চান, কখনো কখনো জেল কাস্টডিতে চান। সুতরাং এই যে পুরো প্রক্রিয়াটা, গতকালকে মধ্যরাত্রিবেলা অভিযুক্তরা গ্রেপ্তার হলেন, একজন গোবরডাঙ্গা থেকে, একজন ঠাকুরনগর থেকে, একজন হুগলির উত্তরপাড়া থেকে। এই যে 3 জনকে গ্রেপ্তার করা হলো প্যাটিস কাণ্ডে, এই 3 জনকে গ্রেপ্তারের পেছনে অভিযোগ করা হয়েছিল লিখিতভাবে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ময়দান থানার পুলিশ এফআইআর রুজু করেছেন। এফআইআর লজ করে তারপর তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করা হয়েছে। এখানে পুলিশও চাইলে, পুলিশ যদি প্রথমত ঘটনাটা ঘটার পর যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, যখন সমাজ মাধ্যমে সেই ভিডিও আমরা প্রত্যেকে দেখতে পেলাম, তখনও কিন্তু পুলিশ চাইলেও স্বতঃস্ফূর্তভাবে সুমোটো এফআইআর করে পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করতে পারতো। আইনে কিন্তু সেই প্রভিশন রয়েছে। পুলিশ কিন্তু সে কাজটা করেননি। পুলিশের কাছে লিখিত অভিযোগ করার পর তবেই পুলিশ সক্রিয় হলো। এক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন আমি মনে করি। তার কারণ এফআইআর অভিযোগপত্র লেখা হয়েছে, সেটা জমা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে, কিন্তু পুলিশ চাইলে সেখানে একাধিক জামিন অযোগ্য ধারাও যুক্ত করতে পারতেন, যে দাঙ্গাতে উস্কানি দেওয়া, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা, একটা জাতির সঙ্গে জাতির সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা, ধর্মীয় আবেগে আঘাত করা, এবং যেটার ভিডিও ক্লিপটা অলরেডি প্রকাশিত, সম্প্রচারিত, সেই সম্প্রচারিত এবং প্রকাশিত ভিডিও দেখার পরেও জজ সাহেবকে সরকার পক্ষের উকিলবাবু অর্থাৎ আইনজীবী পিপি সন্তুষ্ট করতে পারলেন না।
যার জন্য গতকালকে অভিযুক্তরা জামিন পেলেন এবং বহাল তবিয়তে বেরিয়ে আসলেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের এই নিউজের মাধ্যমে মানুষকে একটা কথাই বলতে চাই, মানুষকে সচেতন করা, মানুষকে দায়িত্বশীল হওয়া, এটা বার্তাটা দেওয়া তো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যখনই কোনো এফআইআর লিখবেন, যখনই কোনো অভিযোগপত্র লিখবেন, কোথাও কোনো আইনের ফাঁক রাখবেন না। আর যদি মনে হয় যে আপনি প্রকৃত অর্থে সেই অন্যায়টার শাস্তি চান, প্রকৃত অর্থে লড়াই করতে চান, বা প্রকৃত অর্থে সেই অপরাধীর শাস্তি চান, তাহলে আইনটা ঠিকঠাকভাবে সেই অভিযোগপত্রে পুশ করবেন। প্রয়োজনে কোনো আইনজীবীর সহযোগিতা নেবেন। আপনারা বলতে পারেন আপনারা উকিলরা তো উকিলের কথা বলে গেলেন। আসলে বন্ধু সেটা না। আসল বিষয়টা হচ্ছে, আমি যখন অভিযোগটা করলামই, আমার অভিযোগের ভিত্তিতে যদি কোনো রকম পদক্ষেপই না নেওয়া হলো, বা সেটা যদি দুর্বলই হয়ে গেল, তাহলে তো অভিযোগ করাটা, এফআইআর করাটা কোনো মানেই হয় না। সেই জন্যই বললাম, এফআইআর করার আগে, অভিযোগ করার আগে আইনি পরামর্শ নিয়ে করবেন, তাতে বরং আপনার ভালো। এবার যাই পুলিশের নিষ্ক্রিয়তা, আমি বললামই, এবং উকিলবাবু, সরকারি আইনজীবীর যে নিষ্ক্রিয়তা ছিল, সদিচ্ছার অভাব ছিল, আদালত কক্ষের মধ্যে দাঁড়িয়ে উনি ঠিকঠাকভাবে সওয়াল করতে পারেননি, স্ট্রংলি জামিনের অপোজ করতে পারেননি, বিরোধিতা করতে পারেননি, সেই জন্যই অভিযুক্তরা জামিন পেয়েছেন। এবার করেননি মানেই পারেননি, পারেননি মানেই করেননি, এই পারেননি এবং করেননি এই দুটো শব্দের মধ্যে কিন্তু মিল আছে। হয় উনি ইচ্ছাকৃতভাবে করেননি, তা না হলে ওনার দক্ষতা, ওনার ওকালতির দক্ষতার অভাব ছিল, সেই জন্য উনি পারেননি, যে কোনো একটা হবে। এখন বিষয় হচ্ছে কি, পুলিশের ভূমিকা পালন করছেন না। কলকাতা পুলিশের একটা গরিমা ছিল, কলকাতা পুলিশের একটা গ্রহণযোগ্যতা ছিল, কলকাতা পুলিশের একটা বিশ্বাসযোগ্যতা ছিল। আমরা অতীতেও দেখেছি একাধিক মামলার ক্ষেত্রে কলকাতা পুলিশ তার দায়িত্ব পালন করতে পারেননি, যার জন্য অভিযুক্তরা বহাল তবিয়তে ছিলেন, এখনও আছেন, হয়তো আগামী দিনেও থাকবেন। আমি কলকাতা পুলিশের কাছে একজন আইনজীবী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো যে আপনারা আইনের রক্ষক, আইনটা ঠিকঠাক পালন করুন। আপনাদের আইনজীবীরা রয়েছেন, আইনি পরামর্শদাতারা রয়েছেন, সরকারি উকিলবাবুরা রয়েছেন, আপনাদের ল অফিসাররা রয়েছে, তাদের কাছ থেকে আইনি পরামর্শ নিয়ে পদক্ষেপগুলো নিন। তা না হলে ওই লালবাজার থেকেও কোনো লাভ নেই। ওই লালবাজারে বরং গিয়ে পিকনিক করা, চড়ুইভাতি করাটা বরং সব থেকে কাজ হবে। যেই লালবাজার, যেই পুলিশ তার পুলিশের ভূমিকা পালন করতে পারছেন না, সেই পুলিশের থানা, সেই পুলিশের হেডকোয়ার্টার রেখেও লাভ নেই। কিছু কিছু মানুষ তো আশা করেছিলেন, যেই ভিডিও সম্প্রচারিত, যেই ভিডিও প্রকাশিত, যেই ভিডিও আমাদের মতো সাধারণ মানুষকে উদ্বিগ্ন করলো, আতঙ্কিত করলো, চিন্তিত করলো, পশ্চিমবঙ্গের মাটিকে কুলসিত করলো, সেইখানেতে দাঁড়িয়ে এমনভাবে অভিযোগটাকে, এমনভাবে এফআইআরটাকে, মামলাটাকে সাজানো হলো, যেখানে অভিযুক্তরা 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল। আর আপনারা একটু পেছনের দিকে ফিরে গেলে দেখতে পাবেন, ওয়াকআপ আইন নিয়ে আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদের সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিকের বাড়ির সন্তানরা, মুসলিম সংখ্যালঘুরা, মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলার পুলিশ একাধিক মিথ্যা মামলাতে, ভারী ভারী মামলাতে অভিযোগ করে, এফআইআর করে তাদেরকে দীর্ঘদিন ধরে, মাসের পর মাস ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। তারা কোনোভাবেই জামিন পাচ্ছেন না। জামিন পাওয়াটা, আবারও বলি, জামিন পাওয়াটা নির্ভর করে অভিযোগপত্রের ওপর, জামিন পাওয়াটা নির্ভর করে এফআইআরের ওপর, পুলিশের মামলা সাজানোর ওপর, জামিন পাওয়াটা নির্ভর করে সরকার পক্ষের উকিলবাবুর সওয়ালের ওপর। এই তিনটে জিনিস কিন্তু খুব বড় পয়েন্ট। এই লিগ্যালিটির দিক থেকে তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরও একাধিক প্রাসঙ্গিকতা রয়েছে, আরও একাধিক রয়েছে, গ্রাউন্ড রয়েছে, কিন্তু এই তিনটে মূল কারণ: অভিযোগপত্র, পুলিশের এফআইআর সাজানো এবং সরকারি আইনজীবী অর্থাৎ পিপির সওয়াল। এই তিনটে। মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ তারা আন্দোলন করতে গিয়েছিলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন, বিরোধিতা করতে গিয়েছিলেন একটা আইনের। সেটা করতে গিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে সেই ধারা এখনও পর্যন্ত অব্যাহত। গত কয়েকদিন আগেই আমরা দেখলাম লালবাগের একজন শিক্ষকের বাড়িতে মিথ্যা গাঁজা রেখে পুলিশ ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আর মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এসপি আইপিএস কুমার সানি রাজ, উনি বড় বড় মুখে কথা বলছেন, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। সরকারের বিরুদ্ধে কোনো পোস্ট করলে, সমালোচনামূলক কোনো সমাজ মাধ্যমে পোস্ট করলে তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমি মুর্শিদাবাদ থানা বা মুর্শিদাবাদ জেলার এসপিদেরকে বলছি, বা পশ্চিমবঙ্গের পুলিশদেরকে বলছি, আপনারা যে খাকি উর্দিটা পরে আছেন, যেখানে আইপিএস লেখা আছে শব্দ তিনটে দিয়ে, আইপিএস, ওটা কিন্তু যথেষ্ট শিক্ষা, যথেষ্ট ত্যাগ, প্রতীক্ষা, অপেক্ষা, অনেক কিছুর বিনিময়ে পেয়েছেন। দয়া করে ওই উর্দিটাকে বিক্রি করে দেবেন না। যদি মনে করেন উর্দির মান রাখতে না পারেন, তাহলে কিন্তু উর্দিটা খুলে নেওয়ার দায়িত্ব আমাদের আইনিভাবে।
এই যে আমি আবারও বলছি, যদি কোনো পুলিশ অফিসার, যদি কোনো সাব ইন্সপেক্টর, যদি কোনো ওসি, আইসি, আইপিএস, এসপি, এসডিপিও নিজেদের উর্দির মান রাখতে না পারেন, তাহলে কিন্তু সেই উর্দিটা খুলে নেওয়ার দায়িত্বটা আইনজীবী হিসেবে আমাদের।